আমরা লেখচিত্র চ্যাপ্টারের কোষে দেখি 3.2 এর অঙ্কগুলো করব। 6 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। 5 দাগের অঙ্কগুলো আলোচনা করছি না, কারণ থিওরি পার্টে 5 দাগের অঙ্কগুলো সব কভার হয়ে গেছে, তোমরা নিজেরা এগুলো করতে পারবে। 6 দাগের যে একের অঙ্কটা আছে সে অঙ্কটা আমরা পড়ছি। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স রজতের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। এই যে অঙ্কটা আমি পড়লাম এটা হচ্ছে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে এবং তার সমাধান করতে হবে। অর্থাৎ 6 দাগের অঙ্কে বলেছে সমীকরণ আকারে প্রকাশ করো এবং তার লেখচিত্র অঙ্কন করে সমাধান করো। তো আমরা যেটা দেখতে পেলাম এখানে দেখো তোমরা, আমরা দেখতে পেলাম 6 দাগের একের অঙ্কটা যে রজতের বয়সের সঙ্গে রজতের মামার বয়সের একটা সম্পর্কের কথা বলা আছে এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আমরা সমীকরণ তৈরি করব। সমীকরণ তৈরি করার পর সেই সমীকরণটা লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করব। পরপর ধাপে ধাপে করছি। প্রথম যে শর্তটা দিয়েছে সেই শর্তটাকে আমরা কাজে লাগাবো। তার আগে খাতা পেন অবশ্যই তোমরা বসো, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আমি যেটা পড়াচ্ছি মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। থিওরি পার্টে আমি বলেছিলাম যে থিওরিটা যারা ভালো করে দেখেছো বা ভালো করে বুঝেছো তাদের কাছে এই অঙ্কগুলো আর শক্ত মনে হবে না। প্রথমে যেটা বলেছে যে রজতের বয়স তার মামার বয়সের থেকে 16 বছর কম, বা উল্টে বলতে পারি যে রজতের মামা রজতের থেকে 16 বছর বয়সে বেশি বড়, বর্তমান তাদের এই অবস্থা চলছে। তাহলে আমরা এখানে ধরে নেব, ফার্স্টেই ধরে নেব, ধরি, আমি এটা লিখছি, আগে দেখা একটা লাইন, ধরি রজতের রজতের বর্তমান বয়স, মানে রজতের বর্তমান বয়স একটা কিছু ধরে নেব। কত ধরবো? রজতের বর্তমান বয়স ধরবো এক্স বছর। কেন এক্স বছর ধরছি একটু ব্যাখ্যা করে দিই। রজতের বর্তমান ধরলাম এক্স বছর। দেখো আমরা এই যে গ্রাফের সাহায্যে অঙ্কগুলো সমাধান করব, তো বুঝতেই পারছো এখানে গ্রাফ পেপারের আমাকে ব্যবহার করতে হবে। তো গ্রাফ পেপারে যেটা আমরা দেখেছি ফার্স্টে, যে কোনো গ্রাফ পেপার করতে গেলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থাকে, এবং এক্স অক্ষ এটাকে আমরা এক্স অক্ষ নাম দিচ্ছি। তোমরা জানো থিওরি পার্ট এটা কভার হয়ে গেছে, এটাকে ওয়াই অক্ষ নাম দিচ্ছি। এটা যেখানে মিশাচ্ছে সেটা হচ্ছে মূল বিন্দু মানে 0। এইখানে এই যে প্লেনের ওপরে যে সমস্ত পয়েন্টই নিই না কেন প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক্স এর অংশ এবং ওয়াই এর অংশ হিসাবে প্রকাশ করতে পারবো। সেই ক্ষেত্রে এই যে আমাদের অঙ্ক আছে যেটা কিনা রজতের বয়স, সেটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করছি। সেই এক্সটা এই এক্স অক্ষ দ্বারা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এক্স অক্ষ দ্বারা যে এখানে এক্স রয়েছে সেই এক্স এর জন্য আমরা রজতের বয়সটাকে এক্স ধরছি। ঠিক একই রকম ভাবে ওয়াইটা যেটা থাকবে, ওয়াইটা হচ্ছে রজতের মামার বয়সটা ওয়াই ধরে নেব। তাহলে এক্স এবং ওয়াই দিয়ে তাদের বয়স আমরা এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা দ্বারা সমস্ত কিছু রিপ্রেজেন্ট করতে পারবো বা গ্রাফ পেপারে এটাকে আঁকতে পারবো। তাহলে ধরে নিচ্ছি রজতের বর্তমান বয়স এক্স বছর এবং তার মামার বয়স, তার মামার বর্তমান বয়স সেটা সমান হচ্ছে ওয়াই বছর। আমি এটা ধরলাম। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এখন প্রথম শর্তানুসারে মানে বইতে যে কন্ডিশনটা দেওয়া আছে আমাদের, সেই কন্ডিশন অনুসারে বা শর্তানুসারে আমরা দেখতে পাচ্ছি যে রজতের যে বয়স এক্স বছর এবং রজতের যে মামার বয়স ওয়াই বছর, এই দুটো বয়সের মধ্যে একটা সম্পর্ক করার কথা বলেছে। কি সম্পর্ক? বলছে রজতের বয়স যেটা এক্স বছর ধরেছি এটা নাকি ওয়াই থেকে কম। রজত কম, কত কম? 16 কম। অর্থাৎ রজতের মামা যার কিনা বয়স ওয়াই বছর, সে 16 বছর বেশি। কার থেকে বেশি? রজতের থেকে বেশি। তাহলে রজত কম 16 বছর, কত কম? 16 কম। তাহলে রজতের সঙ্গে যদি আমি 16 যোগ করে দিই তাহলে আর কম থাকলো না, রজতের মামার সঙ্গে সমান হয়ে গেল। যেটুকু কম ছিল 16 বছর, সেই 16টা রজতের বয়সের সঙ্গে যোগ করে দিয়েছি, তাহলে রজতের মামার সঙ্গে তার বয়স সমান হয়ে গেল। এইটা ছিল প্রথম শর্ত। এই শর্তে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দুটোকেই কাজে লাগিয়েছি এবং এটাকে আমরা পরবর্তীতে গ্রাফ পেপারে ফুটিয়ে তুলবো বা গ্রাফ পেপারে এই যে একটা সরল রেখার সমীকরণ পেলাম, এটা একটা সরল রেখার সমীকরণ হবে। তোমরা জানো এই সরল রেখার উপরে যে কোনো 3টে বিন্দু আমরা বের করবো এবং এই 3টে বিন্দুকে কাজে লাগিয়ে আমি একটা সরল রেখা অঙ্কন করব। গ্রাফ পেপারে সেটা আমরা দেখাবো ধাপে ধাপে। এইবার দেখো যেটা আছে সেকেন্ড যে কন্ডিশন ছিল বা দ্বিতীয় শর্ত ছিল, দ্বিতীয় শর্ত অনুসারে বলছে
যে রজতের বর্তমান বয়স এখন নাই এক্স বছর, বলছে 8 বছর পরে গিয়ে কি ঘটনা ঘটবে সেটা হিসাব করে দেখা গেছে যে 8 বছর পরে গিয়ে 8 বছর পরে রজতের বয়স এখন যেটা আছে সেই বয়সটা 8 বছর বেড়ে যাবে। এখন যদি রজতের বয়স 10 বছর হয় তো 8 বছর পরে গিয়ে তার বয়স হয়ে যাবে 18 বছর। এবং রজতের মামার বয়স যদি এখন 26 বছর হয়, 8 বছর পরে গিয়ে তার মামার বয়স হয়ে যাবে 34 বছর। অর্থাৎ দুইজনের ক্ষেত্রে 8 বছর পরে 8 বছর 8 বছর করে বেড়ে যাবে এখনকার যা বয়স তার তুলনায়। তাহলে এখন বয়স হচ্ছে রজতের 8 বছর, সরি এক্স বছর। রজতের 8 বছর পরে বয়স হবে 8 বছর বেড়ে যাবে এখন যা বয়স আছে তার তুলনায়। 8 বছর পরে রজতের বয়স হবে, আমরা সেটাই লিখছি, রজতের বয়স হবে, আমরা দেখতে পাচ্ছি এখন যে এক্স বছর রয়েছে তার সঙ্গে 8 বেড়ে যাবে, বেড়ে হবে x+8 বছর। আমরাও দেখেছি এখন যে বয়স সেটাকে যদি আমি 10 ধরি, 8 বছর পরে এখনকার বয়সের থেকে 8 বছর বেড়ে গেল। এটা আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, এটা মুছে দিয়ে, এটা আমাদের বোঝানোর জন্যই ব্যবহার করেছি শুধুমাত্র। ঠিক একই রকম ভাবে খুবই সোজা, 8 বছর পরে রজতের মামার বয়স কত হবে, মামার বয়স এখন যা সে বয়সের তুলনায় সেই বয়স যেটা এখন দেখেছি ওয়াই, সেই ওয়াই এখন 8 বছর পরে এর বয়সও 8 বছর বেড়ে যাবে। এটা খুব সোজা সিম্পল একটা আইডিয়া। তখন 8 বছর পরে যে কন্ডিশনটা চাপিয়েছে বইয়ে, অর্থাৎ 8 বছর পরে এদের বয়সের মধ্যে যে সম্পর্কটা আমরা দেখতে পাবো সেটাকে যদি দ্বিতীয় শর্ত নাম দিই, দ্বিতীয় শর্তানুসারে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে তখন দুজনের বয়সের মধ্যে সম্পর্ক কি হবে। সম্পর্ক হচ্ছে তখন এটা রজতের বয়স এবং এটা হচ্ছে রজতের মামার বয়স। বলছে তখন রজতের বয়স এর দ্বিগুণ হবে তার মামার বয়স। রজতের বয়স যেটা তার, এর এর মানে কি, রজতের বয়স, রজতের বয়স যেটা তার, এর এর মানে গুণ, কত গুণ, 2 গুণ। রজতের বয়সের সঙ্গে ডাইরেক্টলি 2 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে রজতের মামার বয়স। মনে করো আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি, রজতের মামার বয়স ধরো 8 বছর পরে হয়ে যাবে 40 বছর, আমি উদাহরণের জন্য বলছি। আর রজতের বয়স হবে 20 বছর। তাহলে 20-র সঙ্গে 40-কে ব্যালেন্স করতে গেলে বা সমান করতে গেলে আমি রজতের বয়সের সঙ্গে যদি আমি 2 গুণ দিয়ে দিই তাহলে সেটা কিন্তু 40-এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে দুই দিকে সমান চিহ্ন করে ব্যালেন্স করছি। এটা পেয়ে গেলাম আমি দুজনের মধ্যে বয়সের সম্পর্ক। এবার কি দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি x+8 তার সঙ্গে 2 গুণ। প্রথমেই মনে করো x এর মান -2 দিচ্ছি, -2 দিলে x এর জায়গায় 2 বসালে 2 দুগুণী 4, 8-এর থেকে 4 চলে গেলে 4 থাকে, সেটাই হচ্ছে y। ডান। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা রাফে এটাকে x এর মান বসিয়ে বসিয়ে দেখতে পারো কত কি বেরোচ্ছে ক্যালকুলেশন করে। ডাইরেক্ট করছি, খুবই সোজা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইবার মনে করো আমি x এর মান 0 বসাচ্ছি, 0 × 2 = 0, 0-র সাথে যাই গুণ করো না কেন 0, পড়ে থাকছে 8, y = সেক্ষেত্রে 8 হবে। ইচ্ছা মতো আমি বসালাম। আবার যদি আমি এখানে x এর ভ্যালু 1 বসাই তাহলে 2 অক্ষে 2, 2 আর 8 10, y = 10 হয়ে গেল। এটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ থেকে। এবার যে বিন্দুগুলো পেলাম, যে পয়েন্টগুলো পেলাম, -2,4 একে যদি আমরা ডি নাম দিই, 0,8 একে যদি আমরা ই নাম দিই এবং 1,10 এটাকে যদি এফ নাম দিই তাহলে এই 3টে বিন্দু আমরা গ্রাফ পেপারে বসাতে পারবো। গ্রাফ পেপারে বসালে পরে তোমরা দেখবে যে প্রথম ইকুয়েশন থেকে একটা সরল রেখা পাবো এবং দ্বিতীয় ইকুয়েশন থেকেও একটা সরল রেখা পাবো। সেই সরল রেখা দুটো যেখানে ছেদ করবে, গ্রাফ পেপারে যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর যে স্থানাঙ্ক, অর্থাৎ মনে করো এরকম একটা ঘটনা ঘটবে, আমি যদি গ্রাফ পেপারে এদেরকে বসালে পরে মনে করো প্রথম সরলরেখা এরকম হলো, পরের সরলরেখাটা এরকম হলো। মনে করো পরস্পর পরস্পর যেখানে ছেদ করছে সরলরেখা দুটো সেটা হচ্ছে এইটা, এই বিন্দুটা দেখতে পাচ্ছ বোর্ডে আমি দাগ দিয়ে দিয়েছি, সেই বিন্দুটার নাম যদি আমি পি বলি তাহলে পি এর যে স্থানাঙ্ক অর্থাৎ এক্স থেকে পি পর্যন্ত যে দূরত্ব এবং ওয়াই থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে এক্স এবং ওয়াই এর মান, যেটা কিনা ছিল এক্স এর মান ধরেছিলাম রজতের বয়স এবং ওয়াই এর মান ধরেছিলাম তার মামার বয়স। তাহলে সেইখান থেকে কিন্তু আমরা রজতের বয়স এবং রজতের মামার বয়স পেয়ে যাব। আমাদের বলেছে যে লেখচিত্রের সাহায্যে বের করতে, তো আমরা এইভাবে লেখচিত্রের সাহায্যে বের করবো। সেটা দেখো আমরা লেখচিত্রতে করে দিচ্ছি, সেটা বুঝতেই পারবে।
আশা করি এটা বুঝতে পেরেছো আমি কেন এক্স এবং কেন ওয়াই ধরলাম, এবং বইয়ে যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্তগুলোকে পরপর কাজে লাগিয়ে তার মানেকে বোঝার চেষ্টা করে সেগুলো আমরা পরপর করেছি এবং এরকম একটা রেজাল্ট পেয়েছি আমরা। 6 দাগের 2 অঙ্কটা দেখো, খুবই সোজা, এটা মুখে মুখে হয়ে যাবে এবং এই ধরনের অঙ্ক পরীক্ষাতে শর্ট অঙ্কে দিতে পারে। সোজা অঙ্ক। 6-2 যেটা বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 15 এবং তাদের অন্তর 3 হলে লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি নির্ণয় করো। খুব সোজা, বোঝানোর কিছুই নেই। আমরা প্রথমেই বলেছি যে আমরা এই ধরনের অঙ্ক করতে গিয়ে যেহেতু লেখচিত্র শব্দটা আসছে, আমরা সবসময় গ্রাফের কথা মাথায় রাখবো, এবং গ্রাফের কথা মাথায় রাখতে গেলে আমরা বুঝতে পারছি এক্স অক্ষ এবং আমাদের ওয়াই অক্ষকে কাজে লাগাতে হবে, এবং সেই অক্ষগুলোকে কাজে লাগিয়ে বিন্দুগুলোকে আমরা বের করব সরলরেখার উপরে। কাজেই এখানে যতগুলো চলরাশি আছে, যদি চলরাশি কখনো আমাদের ধরতে হয়, ধরতে হবেই, সেই চলরাশিগুলোকে আমরা এক্স দ্বারা এবং ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব এবং এক্স আর ওয়াই ধরবো। সমাধানের দিকে চলে আসি, দেখো সমাধান কতটা সোজা, এটা মুখে মুখেই হবে। যে দুটি সংখ্যার বলছে সমষ্টি, সমষ্টি মানে জানো যোগফল, দুটি সংখ্যা যোগ করলে 15 হবে। তাহলে দুটি সংখ্যার মধ্যে কোনোটার কথাই বইয়ে বলে দেয়নি যে কোন সংখ্যাটা কত, সেক্ষেত্রে আমাকে দুটো সংখ্যাই ধরতে হবে। কাজেই আমরা লিখে নিচ্ছি যে ধরি প্রথম সংখ্যাটি, তুমি তোমার ইচ্ছা মতো ধরবে, একটাকে এক্স এবং একটাকে ওয়াই ধরবে। ধরি প্রথম সংখ্যাটি, আমরা ধরছি প্রথম সংখ্যাটি সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি, আমার ইচ্ছা মতো ধরলাম, তুমি উল্টোটাও ধরতে পারতে, দ্বিতীয় সংখ্যাটি সমান ওয়াই আমরা ধরছি। ফার্স্টে ধরে নিতে হবে, নাহলে অঙ্কে এক্স আর ওয়াই কোথা থেকে পেলাম? অঙ্কে যখন আমরা লিখছি অঙ্কে তো কোথাও এক্স আর ওয়াই দেওয়া ছিল না, সেই জন্য ধরে নিয়েছি। তাহলে প্রথম শর্ত অনুসারে, ফার্স্ট শর্ত অনুসারে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তাদের সমষ্টি, সংখ্যা দুটোর সমষ্টি, সমষ্টি মানে যোগফল, একটা এক্স আর একটা ওয়াই, তাদের যোগফল করলে সেটা সমান নাকি 15 হবে। বই বলে দিয়েছে যোগফল বা সমষ্টি 15, এটাকে 1 নম্বর নাম দিতে পারি। 1 নম্বর সমীকরণ, যেখানে এক্স এবং ওয়াই দুটোই আছে, এক্স ওয়াই কে কাজে লাগে একটা সমীকরণ তৈরি করেছি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত থেকে। এবং দ্বিতীয় শর্তানুসারে যেটা পাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো, দ্বিতীয় শর্তানুসারে বলছে তাদের অন্তর, অন্তর মানে জানো নিশ্চয়ই তোমরা, বলো অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, এবং তাদের বিয়োগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হবে। তাহলে এখানে বুঝতেই পারছো, এটাকে 2 নম্বর নাম দিয়ে বুঝতেই পারছো যে এক্স বড় ওয়াই ছোট, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বিয়োগফল 3 পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, তাহলে এটা বড় নিশ্চয়ই। তাহলে এখানে বুঝতে পারছো যে তোমরা এক্স গ্রেটার দ্যান ওয়াই ধরেছি আমি, অর্থাৎ এক্স বড় ওয়াই ছোট। বড় মানে কিন্তু এরকম ধরে নিও না যে এক্স এর যে অক্ষরেখা টেনেছি সেটা বেশি দূর যাবে, এরকম ব্যাপার নয়। এক্স এর ভ্যালু বড়, এক্স এর যে কোঅর্ডিনেট যেখানে পাবো, এক্স এর যে স্থানাঙ্ক, অর্থাৎ এই যে দুটো সরলরেখা পরস্পর যখন যেখানে ছেদ করবে, সেই ছেদ বিন্দুতে এক্স এর যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কটা ওয়াই এর থেকে বড় হবে। এখন তোমরাই বলো, এটাকে খুব সোজা ব্যাপার, এটাকে সমাধান করা, এটাকে সমাধান করা এবং সেই সমাধান করে 3টে পয়েন্ট বের করব, সেই 3টে পয়েন্ট গ্রাফ পেপারে বসিয়ে দিয়ে স্কেলের সাহায্যে আমরা একটা সরলরেখা আঁকবো। প্রথম সমীকরণ থেকে একই কাজ করব দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে। আমি যখন একটা করে দিচ্ছি, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণটা আমি করে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করবে। 1 নম্বর সমীকরণ থেকে দেখতেই পাচ্ছ কি লেখা আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 লেখা আছে। আমরা যে কোনো একটাকে একদিকে রাখবো আর বাদ বাকি আর একটা ভেরিয়েবলকে সমান চিহ্নের অন্যদিকে পাঠিয়ে দেবো। তোমরা মাথায় রাখবে, যদি কোনো ভেরিয়েবলের সঙ্গে কোনো সহগ থাকে, যেটাই সহগ থাকবে, আর যদি কোনোটাই সহগ না থাকে, ভালো করে শোনো, যদি সহগ থাকে, যেটাই সহগ থাকবে সেটাকে ডান দিকে পাঠিয়ে দেবে, যেটাই সহগ থাকবে না সেটা বাঁ দিকে রাখবে। এখানে দেখতে পাচ্ছি সহগ বলতে আমি এক বাদে অন্য কোনো সংখ্যার কথা বলছি। এখানে বুঝতেই পারছো এক্স এর সঙ্গে কত আছে, 1 গুণ আকারে আছে, ওয়াই এর সঙ্গে কত আছে, 1 গুণ আকারে আছে, কারণ এখানে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। কোন সংখ্যার সাথে কিছু গুণ যদি না থাকে তাহলে 1 থাকে গুণ, এক্স এক্স এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, এক্স অক্ষে এক্স, ওয়াই ওয়াই এর সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, ওয়াই অক্ষে ওয়াই। কোন সংখ্যার সাথে 1 অবশ্যই গুণ অবস্থায় থাকে। আমি সহগ 1 কে বাদ দিয়ে অন্য সংখ্যার কথা বলছি, যখন আসবে তখন আমরা করে দেখাবো। আমি এখান থেকে এক্স সমান লিখছি, ডান দিকে 15 ছিল, ওয়াইটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, বাঁদিকে ওয়াই এর চিহ্ন পজিটিভ ছিল, বাঁদিকে ডান দিকে গিয়ে নেগেটিভ হয়ে যাবে। এবার এখান থেকে আমি এক্স আর ওয়াই বের করবো, এখানে এক্স ধরলাম, একটাকে ওয়াই ধরলাম,
ওয়াই এর যা মান ধরবো সেই মানটা 15 থেকে মাইনাস হয়ে যে ভ্যালুটা দেবে সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে ওয়াই এর মান আমি 7 লিখলাম, ওয়াই জায়গায় 7 লিখলে 15 থেকে 7 বাদ দিলে যেটা থাকে 8, এক্স ইকুয়াল টু 8। ওয়াই সমান 8 লিখলাম, 15 থেকে 8 বাদ দিলে রেজাল্ট থাকে 7, এক্স সমান 7। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু 15 লিখলাম আমি, দেখি কি হয়। ওয়াই সমান যদি 15 লিখি তাহলে 15 থেকে 15 চলে গেলে 0, এক্স এর মান তখন 0। এই তিনটে বিন্দু আমরা যেটা পেলাম, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এক্স কোঅর্ডিনেট 8, ওয়াই কোঅর্ডিনেট 7, এরকম করে পেয়েছি। এই তিনটে পয়েন্ট নিশ্চয়ই তোমরা গ্রাফ পেপারে প্লট করতে পারবে। প্লট করে স্কেল দিয়ে জুড়ে দেবে, একটা সরলরেখা পেয়ে যাবে। একই কাজ দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে করবে, দ্বিতীয় সমীকরণটাকে কাজে লাগিয়ে সেম কাজ করবে। দুটো সমীকরণ যে বিন্দুতে মিশবে সেই বিন্দুর তুমি ভুজ এবং কোটি নির্ণয় করবে, অর্থাৎ তার এক্স কম্পোনেন্ট কত হবে যে বিন্দুতে মিশবে দুটো সরলরেখা, এবং ওয়াই কম্পোনেন্ট কত হবে। যেটা বেরোবে সেটা হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান। আমাকে বলেছে সংখ্যা দুটি বের করো, তো একটা সংখ্যাতে এক্স ধরে নিয়েছি, সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবো, আর একটা সংখ্যা ওয়াই ধরে নিয়েছি, সেখান থেকে ওয়াই এর মান পেয়ে যাবো। এটা নিজেরা করবে, আমি কিন্তু করে দেবো না এটা। 6 দাগের 3 অঙ্কটা পড়ছি আমি, দেখো বলছে একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটি সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি বের করতে বলেছে। তাহলে দেখো এটা খুবই সোজা, দেখো কি অঙ্কটা ফুটে উঠছে, সেটাকে আমরা কাজে লাগাবো। 6 দাগের 3 অঙ্কটা, এখানে বলেছে একটি ভগ্নাংশ, ভগ্নাংশ মানে একটা ফ্র্যাকশন। ভগ্নাংশ মানে জানি আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তোমরা জানো, পড়েছো। তো এখানে একটা ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে যেটা বোঝায় ভাগের আকার, ভাগের মতো, যার লব এবং হর থাকে। উপরে যেটা থাকে সেটাকে আমরা লব বলি, নিচে যেটা থাকে সেটাকে হর বলি। উপরেরটাকে আমরা পি বলছিলাম মূল সংখ্যা, নিচেরটাকে আমরা কিউ বলছিলাম। তো একটা ভগ্নাংশের লব আর হর আছে, লব আর হর কত আমি জানি না, বের করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এবারও ধরি যে কোনো একটা ধরো লব সমান কিছু একটা ধরো এবং হর সমান কিছু একটা ধরো। ধরি লব সমান ভগ্নাংশটির লব সমান এক্স এবং হর সমান আমরা ওয়াই ধরতে পারি। এখানে একটু লিখে দিও, ধরি ভগ্নাংশটির। শর্ত বলেছে, তাহলে ভগ্নাংশটি কত হবে? অতএব লব আর হর যখন পেয়ে গেলাম, অতএব ভগ্নাংশটি হবে লব উপরে থাকে, হর নিচেই থাকে, লব উপরে এক্স আছে, হর নিচেই ওয়াই আছে। বলেছে শর্তানুসারে, ফার্স্ট যে শর্ত কন্ডিশন, শর্তানুসারে তোমরা দেখতেই পাবে, খুব সোজা অঙ্ক, যে লব থেকে যদি, বই কি বলে দেওয়া আছে আমি একবার দেখে নিই। লব থেকে যদি 3 বিয়োগ করা যায়, লব থেকে আমি 3 বিয়োগ করে দিচ্ছি, এক্স থেকে 3 বিয়োগ করে দেব। আর হরের সঙ্গে যদি আমরা 2 যোগ করি, হরের সঙ্গে যদি 2 যোগ করি, সেই রেজাল্ট যেটা আসবে, লব আর হর চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে তার রেজাল্ট আসবে 1/3। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা 1/3 আসবে। আর দ্বিতীয় শর্ত অনুসারে, সেকেন্ড কন্ডিশন, এখানে আমরা অবশ্যই লিখবো, সেকেন্ড কন্ডিশন অনুসারে যে ভগ্নাংশটি ছিল এক্স বাই ওয়াই, বলছে যে লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে, লব থেকে 4 বিয়োগ করতে বলছে আর হর থেকে 2 বিয়োগ করতে বলছে। যদি এটা বিয়োগ করা যায় তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে হাফ আসবে। এটা হচ্ছে দুটো শর্ত। দেখো এখানে কিছুই নেই অঙ্কের, পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে। প্রথম শর্ত লব থেকে 3 বিয়োগ আর হরের সঙ্গে 2 যোগফল করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 1/3। আর দ্বিতীয় কন্ডিশন থেকে বলছে যে এক্স থেকে, মানে লব থেকে 4 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ করলে রেজাল্ট আসবে যেটা ভগ্নাংশটি পাবো, এটা হাফ, 1/2। এইখান থেকে লেখচিত্রের সাহায্যে সরল রেখা তৈরি করতে হবে এবং সরল রেখা যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুর এক্স ওয়াই কোঅর্ডিনেট বের করতে হবে। তো ফার্স্ট যে শর্ত আছে, মানে সমীকরণ, শর্ত থেকে যে সমীকরণ পেয়েছি, 1 নম্বর সমীকরণকে যদি আমি একটু সিম্পলিফাই করি, যদি একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখতেই পাচ্ছ এক্স মাইনাস 3 বাই ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 1/3 আছে। এখানে আমরা বজ্র গুণন করব। বজ্র গুণন মানে জানো, কোনাকুনি গুণ, সমান চিহ্নের বাঁ দিকের সঙ্গে ডান দিকের গুণ। যদি এরকম থাকে, মনে করো এখানে এক্স আর এখানে ওয়াই আছে, ডান দিকে আছে এটা সমান এ বাই বি, যদি কোথাও এরকম থাকে
আর কিছুই নেই। লব আর হর আকারে আছে এবং বাঁদিকের সঙ্গে ডান দিকের সমান অবস্থা আছে। তাহলে পরের লাইনে যখন আমি লব আর হর তুলে দেবো, অর্থাৎ লব আর হর আকারে আমি লিখতে চাইবো না এইভাবে, তখন কোনাকুনি গুণ করবো। অর্থাৎ কিনা আমি এখান থেকে বলতে পারবো যে এক্স এর সঙ্গে উপরের সঙ্গে নিচের গুণ এবং এইটার উপরের সঙ্গে এটার নিচের গুণ, একটার উপরের সঙ্গে আর একটার নিচের গুণ, মানে সমান চিহ্নের বাঁ দিকের ওপরেরটার সঙ্গে সমান চিহ্নের ডান দিকের নিচেরটার গুণ, ওপর নিচে গুণ, এবং সমান চিহ্নের ডান দিকের ওপরটার সঙ্গে নিচেরটার গুণ, ওপর নিচে গুণ করব। সেই ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা দেখতেই পাচ্ছ, এক্স আর বি গুণ করলে এক্স বি পরপর, আর এখান থেকে এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই, আমরা এরকম রেজাল্ট পেয়ে যাব। এটাকে আমরা বজ্র গুণন বলি। পরবর্তীতে সমাধান এই চ্যাপ্টারে আমরা বজ্র গুণন পদ্ধতিতে যখন সমাধান করব তখন আরো ডিটেলসে তোমরা বুঝতে পারবে যে এটা কেন করছি এবং কিভাবে করছি। তাহলে এখান থেকে আমি যদি বজ্র গুণন করি, সেখান থেকে তুমি দেখতে পাবে যে প্রথমে মনে করো এটার সাথে এটার গুণ করছি, অর্থাৎ 3 দিয়ে পুরোটার গুণ করে দিচ্ছি। 3x মাইনাস 9 ইকুয়াল টু, এক দিয়ে নিচেরটার গুণ করছে, লব দিয়ে হরকে গুণ করছি, এক দিয়ে গুণ করলে যা ছিল তাই হবে y প্লাস 2। দেখো এটা বুঝতে পারছো। এইবার আমি যদি এইখান থেকে x সমান বের করতে চাই, তাহলে যেটা বেরোবে, আমি 9 কে ওইদিকে পাঠিয়ে দেবো সমান চিহ্নের, -9 দিকে গিয়ে +9 হবে। 3x আমি যদি করি, দেখো যেটা আগের অঙ্কটার ক্ষেত্রে বলছিলাম, ধরো 3x আমি যদি x এর মান বের করতে চাই, অর্থাৎ x কে সমান চিহ্নের একদিকে রাখি, তখন কি সুবিধা অসুবিধা পাবো সেটা আমি বলছি। 9 কে সমান চিহ্নের ডান দিকে আমি পাঠিয়ে দিলাম, তাহলে এখানে y ছিল +2 ছিল, ডান দিকে তো এটা ছিলই, -9 ওই পাশে গিয়ে +9 হয়ে গেল। দেখতে পাচ্ছি 3x ইকুয়াল টু y, 2 আর 9 যোগ করলে 11 হচ্ছে। 3টে x সমান y প্লাস 11। আমি এখানে যে y এর মান যা বসাবো তার সাথে 11 যোগ করব, যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে 3খানা x এর মান, সেটা হবে 3খানা x এর মান। তাহলে x এর মান পেতে গেলে আমাকে এই যে x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, আমি যদি x এর মান শুধু পেতে যাই, তো x সমান 3টাকে বজ্রগুণন পদ্ধতির সাহায্যে, দেখো এখানে ওপর নিচে গুণ হয়ে গেছিল, ওপরের সঙ্গে নিচের, লবের সাথে এর হরের গুণ আকার হয়ে গেছিল, তাহলে আমি এখান থেকে সেপারেট করে নিচে পাঠিয়ে দিতে পারি। 3 যখন x এর সঙ্গে গুণ আছে, ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার নিচে 3কে পাঠিয়ে দিতে পারি। মানে যদি বজ্রগুণন করো সেক্ষেত্রে 3x থেকে যাবে, আর একের সাথে y প্লাস 11 গুণ করে এটাও থেকে যাবে। তাহলে আমি এখান থেকে x এর মান বের করে নিলাম। এবার দেখো একটা সমস্যা আমি পাচ্ছি, এটা কিছুই সমস্যা নয়, তবু সমস্যা আকারে দেখছি যে 11 তার সাথে y এর মান যেটা আমি মনে মনে ভাববো সেটা যোগ করে যোগফলটা যা আসবে তার নিচে কিন্তু 3 রয়েছে, অর্থাৎ সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা ফ্র্যাকশন নেব না কোনো, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। বিভাজ্য হলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে x। তাহলে আমাদের এটা একটা সমস্যা হচ্ছে, y এর মান ইচ্ছা মতো আমি নিতে পারবো না, y এর মান যাই নেব না কেন সেইটা 11-র সাথে যোগ হবে, যোগফলটা 3-এর গুণিতকের কিছু একটা হতে হবে, না হলে হরে 3 আছে, 3 দিয়ে কাটাকুটি করা যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে নিয়ে বলছি। ধরো আমি যদি এখানে y সমান 1 নিই, y সমান 1 নিই, তাহলে দেখতে পাবে y এর জায়গায় 1 বসালে 11 আর 1 হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে তবেই হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা 4। যদি আমি y এর মান 2 নিতাম, মনে মনে যেটা ধরছি y এর মান 2 নিতাম, তবে যেটা হতো 2 প্লাস 11/3, 2 আর 11 যোগ করলে হতো 13, 13কে 3 দিয়ে ভাগ করলে দশমিক চলে আসছে, ফ্র্যাকশন চলে আসছে, আমাদের গ্রাফ পেপারে বসাতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি ইচ্ছা মতো কিন্তু y এর মান নিতে পারছি না। কেন এই সমস্যাটা হলো? কারণ x এর সাথে x এর সাথে 3 গুণ অবস্থায় ছিল, 3কে যখন আমি নিচেই পাঠিয়ে দিচ্ছি, ভাগ হয়ে যাচ্ছে, তখন এই সমস্যাটা তৈরি হচ্ছে যে ওপরের সংখ্যাটা যেটা লব আকারে থাকবে তাকে 3 দ্বারা সে বিভাজ্য হতে হবে। এই সমস্যাটা এখান থেকে হচ্ছে, কারণ এর সঙ্গে x এর সঙ্গে 3 সহগ আকারে ছিল। যদি আমি এরকম করতাম, দেখো ডান দিকে যেটা ছিল সেটাকে আমি এখানে লিখছি, বাঁ দিকে একটু লিখছি। মনে করো 3x ছিল -9 ইকুয়াল টু y প্লাস 2 ছিল। y এর সহগ কত? y এর সহগ দেখতে পাচ্ছি 1 আছে, x এর সহগ যেমন 3 আছে, y এর সহগ 1 আছে। তো কাজেই আমি যদি y এর মান বের করতে চাই, বের করি, তাহলে দাঁড়াবে 2টাকে সমান চিহ্নের বাঁ দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2টাকে বাঁ দিকে পাঠিয়ে দিলে +2 এর দিকে গিয়ে -2 হবে, তাহলে 3x -9, আর এই 2টা গিয়ে -2 হয়ে গেল, ডান দিকে একা y পড়ে রয়েছে।
তো আমি একটু ঘুরিয়ে যদি লিখি তো লিখতে পারবো y সমান 3x, এটাকে আগে লিখছি, সমান চিহ্নের ডান দিক বা দিকে পুরোটাকে চেঞ্জ করাই যায়, কোনো সমস্যা নেই। -9 -2 = -11। দেখো এর নিচে কিছু নেই, কিছু নেই মানে এক আছে, অবশ্যই কিছু নেই মানে এক আছে, এককে তো সবকিছু দিয়েই ভাগ করা যায়। এবার আমি এখানে যাবতীয় যখন এক্স এর মান নেব, সেই এক্স এর মান অনুসারে করসপন্ডেন্স আমি ওয়াই এর মান পাবো। আমাকে নিচে কোনো সংখ্যা নেই, অর্থাৎ ভাগ দিয়ে মেলানোর আমার কোনো চিন্তা থাকবে না। তো আমরা নিচে যদি কোনো সংখ্যা পেতাম যেটা কিনা ওয়াই সহগ আকারে থাকলে নিচে ভাগ আকারে চলে যেত, সেই ক্ষেত্রে আমরা দেখতাম উপরে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে নিচের সংখ্যাতে ভাগ দিতে হতো, যেমনটি হয়েছিল এক্স এর বেলায়। কিন্তু ওয়াই এর বেলাতে যেহেতু ওয়াই এর সহগ এখানে এক, সেই হিসাবে আমরা এক্স এর যে মান নেব নাকি, এক্স এর মান যদি মনে করো আমি 4 নিই, এক্স এর মান যদি 4 নিই, দেখো 3 4 কত হবে, 12 হবে। 12 থেকে 11 বাদ দিলে, অর্থাৎ এক্স যদি আমি 4 বসাই, 12 থেকে 11 বাদ দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমাকে ভাগ দেওয়ার মেলাতে হচ্ছে না, এটা তুলনামূলক এর থেকে সোজা। তার মানে এরকম নয় যে স্যার এটা করলে কি হবে না, অবশ্যই হবে। এগুলো বোকা বোকা প্রশ্ন হচ্ছে, এটা করলে হবে না, অবভিয়াসলি হবে, কিন্তু এখানে গিয়ে একটু জটিল হয়ে যেতে পারে তোমাদের ক্ষেত্রে। তো সবসময় চেষ্টা করবে যদি কোনো এরকম এক্স ওয়াই দিয়ে যে সমীকরণটা থাকবে, সেই সমীকরণে যদি আমরা কখনো দেখি যে কোনো একটা চলরাশি এক্স অথবা ওয়াই এর মধ্যে দেখবো যার সহগ এক রয়েছে, অর্থাৎ যার সহগ এক বাদে অন্য সংখ্যা থাকবে না, এক থাকবে, সেটাকে আমরা একদিকে রাখার চেষ্টা করব সমান চিহ্ন, আর বাদ বাকিগুলোকে সব সাইড করে দেবো। সেটা হয় এক্স হতে পারে না ওয়াই হতে পারে। এই ক্ষেত্রে যেমন দেখেছি ওয়াই সহগ এক, তো ওয়াই কে একা একাই রেখেছি, বাদ বাকি সবগুলোকে একদিকে পাঠিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করতে সুবিধা হবে। দেখো এক্স এবং ওয়াই এর মান আমরা কি করে বের করব, এখান থেকে খুবই সোজা। এখানে আমি ঘর কাটছি, চারটে, এটাকে এক্স বলছি, সবসময় প্রথমে উপরেরটাকে এক্স লিখবো এবং নিচেরটাকে ওয়াই লিখবো। দেখো এক্স এর মান প্রথমে যেটা লিখেছিলাম, এক্স এর মান যদি আমি 4 লিখি, তো 3 4 12, 12 থেকে 11 বাদ দিলে 1 হয়, 1 সমান ওয়াই। আবার এক্স এর মান যদি আমি 5 লিখি, 5, তাহলে দেখতেই পাচ্ছ 3 5 15 হচ্ছে, 15 থেকে 11 বাদ দিলে 4 থাকে, ওয়াই ইকুয়াল টু 4। আমি যদি অন্য একটা সংখ্যা লিখি, এক্স এর মান যদি আমি 2 লিখি, 2 লিখলে কত হচ্ছে, 3 2 6, তাহলে 6 - 11, 6 টাকা আছে, 11 টাকা পাবে, সেক্ষেত্রে ওয়াই এর মান হবে -5। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম, এই তিনটে পয়েন্টকে আমি সহজেই গ্রাফ পেপারে বসিয়ে সরলরেখা তৈরি করতে পারবো, যেটা কিনা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। আমি এটাকে কেটে দিলাম, তোমরা বুঝতেই পারছো, এখান থেকে এটা লিখেছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর সমীকরণটা আমরা সলভ করব। 2 নম্বর সমীকরণটা সলভ করতে গিয়ে যেটা দেখবো বা যেটা হবে সেটা দেখো, খুব ফাস্ট করছি। এখানে কি ছিল, এক্স -4 বাই ওয়াই -2 ইকুয়াল টু হাফ ছিল, দেখতে পাচ্ছ। বজ্রগুণ করে দাও, এর সাথে এটার গুণ, বা এটার সাথে এটার গুণও করেও আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এদিকের সাথে এদিকের গুণ করে আগে লিখতে পারবো। গুণ করলে হবে 1 দিয়ে যাই গুণ করছো না কেন সেটা থাকবে, 1 এর সাথে ওয়াই -2 গুণ করলে ওয়াই -2ই থাকে, এটা গুণ করব 2x, এটার সাথে গুণ করলে -8, বা ওয়াই সমান আমরা দেখবো -2 কে ওই পাশে পাঠিয়ে দেবো, ডান দিকে ছিল 2x, -2 ওই পাশে গিয়ে +2 হয়ে যাবে, ডান দিকে -8 ছিল, তো +6। এটাকে আমরা ইচ্ছা করেই ওয়াইটাকে একদিকে রেখেছি, এক্স এর সহগ যেহেতু এখানে 2 রয়েছে, তো এক্স কে অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। এক্স এর মান তুমি বসাও, এক্স এর মান আমি ফার্স্টে 0 বসাবো, ইচ্ছা মতো বসাচ্ছি, 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, ডান দিকে শুধু পড়ে থাকে -6, যেটা কিনা ওয়াই, ওয়াই ইকুয়াল টু -6। এক্স এর মান আমি 3 বসাবো, 3 বসালে ছয়ের 4 অঙ্কটা পড়ছি, তোমরা দেখো, বলছে রোহিতদের আয়তকার বাগানের পরিসীমা হচ্ছে 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি এবং প্রস্থ 2 মিটার কম হলে বাগানের ক্ষেত্রফল
24 বর্গমিটার কম হয়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তকার বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ জানো। আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটাকে আমরা আয়তক্ষেত্র বলছি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা ছবি এঁকেছি, দেখতেই পাচ্ছ আয়তক্ষেত্রের ছবি কি। আমি একটু সংক্ষেপে বলি, তোমরা সবই জানো তবুও আমি বলছি। এই যে হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের 4টে বাহু থাকবে, একটা চতুর্ভুজ যেহেতু, এবং 4টে বাহুর মধ্যে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। উল্টো দিকে যে বাহু আছে, অর্থাৎ যদি আমি এটাকে নাম দিই ABCD আকারে, তাহলে দেখতে পাচ্ছ যে AB বাহুর উল্টো দিকে যে বাহুটা আছে সেটাকে বলছি CD বাহু। এদের মাপ সমান হবে, একই লেন্থের হবে। আর উল্টো দিকে আর যে দুটো বাহু আছে ADর সাথে BC বাহু, এদের মাপও সমান হবে। অর্থাৎ কিনা, যদি আমি ধরি AB বাহুটা যদি আমি X ধরি, তো CD বাহুটাও সেই ক্ষেত্রে X হবে। AD বাহুটা যদি আমি Y ধরি, সেই ক্ষেত্রে BC বাহুটাও Y হবে। আর কি হবে? আর হবে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তোমরা সমকোণের ধারণা জানো। সমকোণ মানে হচ্ছে একটা সরলরেখার সাথে আর একটা সরলরেখায় যেমন হাত যেমন রয়েছে পরস্পর সোজাসুজি থাকবে। যেমন এই দেওয়ালগুলোর সাথে মেঝেটা দেখবে কখনো বেঁকে থাকে না, সোজাসুজি থাকে। যে সোজাসুজি অবস্থায় থাকে, তো দেওয়াল আর মেঝের মাঝখানে যে দূরত্ব, কৌণিক দূরত্ব, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমরা বুঝতে পারলাম। এটা এর মধ্যে যে বাহুটা বড়, যে বাহুটা বড় দেখতে পাচ্ছ, এবি বাহু বড়, এই বড় বাহুকে আমরা বলবো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য যদি এবি হয়, সেই ক্ষেত্রে সিডিও দৈর্ঘ্য হয়ে যাবে, কারণ সিডি বাহুটাও বড় দুজনের রেসপেক্টে। আর যেটা ছোট বাহু সেটাকে আমরা বলবো প্রস্থ। ছোট বাহুকে আমরা বলবো প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে বিসি হচ্ছে ছোট, তার সঙ্গে এডিও হচ্ছে ছোট, তো ছোট বাহুকে আমরা প্রস্থ বলি। এই হচ্ছে আয়তক্ষেত্রের ধারণা। এখন যেটা বলেছে যে রোহিতদের বাগানে একটা আয়তকার বাগান আছে, সেই আয়তকার বাগানের আমি দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়েছি এক্স আর ওয়াই দিয়ে। কেন ধরেছি বুঝতে পারছো, গ্রাফের অঙ্ক আমাকে এক্স আর ওয়াই ধরতেই হবে। তো সেই ক্ষেত্রে ধরি আয়তকার বাগানটির, ধরি আয়তকার বাগানটির দৈর্ঘ্য সমান এক্স মিটার, এককটা মিটারে দেওয়া আছে, এবং প্রস্থ সমান ওয়াই মিটার। যেটা ধরেছি সেটাই লিখছি। প্রথম শর্তানুসারে যেটা বলে দেওয়া আছে, বলছে আয়তকার বাগানটির পরিসীমা 60 মিটার। পরিসীমা মানে কি? পরিসীমা মানে সীমানা। মনে করো আমার এরকম একটা বাগান আছে, আমি চারিপাশে বেড়াতে ঘিরতে চাই, মানে বাঁশ দিয়ে ঘিরছি। তাহলে বাঁশ দিয়ে ঘিরতে গেলে আমাকে কি করতে হবে? সাইড দিয়ে পুরোটাই ঘিরতে হবে। তো আমি এ থেকে বি পর্যন্ত এটা ঘিরবো, বি থেকে সি পর্যন্ত ঘিরবো, তাহলে দুই সাইড ঘেরা হয়ে গেল। সি থেকে ডি পর্যন্ত ঘিরবো, ডি থেকে এ পর্যন্ত ঘিরবো, তাহলে আমার পুরোটাই ঘেরা হয়ে যাচ্ছে। তো পুরোটা ঘিরতে গেলে আমরা দেখতে পাবো যে এর যে লেন্থ রয়েছে, 4টে বাহুর লেন্থ রয়েছে, 4টে বাহুর লেন্থ যতটা বা 4টে বাহু লম্বায় যতটা বড়, ততটা পরিমাণেরই কিন্তু আমার বাঁশ লাগছে 4টে বাহুকে ঘিরতে। অর্থাৎ আমি যদি বলি এবি কে ঘিরতে কতটা আমার দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে এক্স। এ থেকে বি পর্যন্ত এক্স মিটার। মনে করো এক্স যদি 7 হয়, তাহলে এটাও 7 হবে। প্রস্থ যদি আমি 4 ধরি, এটাও 4 হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত ঘিরতে যদি আমার 7 মিটার বাঁশ লাগে, বি থেকে সি পর্যন্ত ঘিরতে আমার 4 মিটার লাগছে, যেটা কিনা ওয়াই। সি থেকে ডি পর্যন্ত ঘিরতে আবার 7 মিটার লাগছে, ডি থেকে এ পর্যন্ত ঘিরতে আবার 4 মিটার লাগছে, যেটা ওয়াই। তাহলে আমি এ থেকে বি ঘিরবো, সেটা হচ্ছে এক্স। বি থেকে সি ঘিরবো ওয়াই, সি থেকে ডি ঘিরবো এক্স, ডি থেকে এ ঘিরবো, সেটা হচ্ছে ওয়াই। আমি এখানে 4, 7 এগুলো বোঝানোর জন্য উদাহরণ দিয়েছিলাম মাত্র, এগুলো আমার লাগবে না। এই যে 4টে ঘিরলাম, সীমানা ঘিরে দিলাম, এটাকেই বলা হবে আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে 4টে বাহুর যোগফল। যদি এটা 4টে বাহু না হয়ে একটা ত্রিভুজ হতো, এরকম ত্রিভুজ হলে 3টে বাহু ঘিরলেই পুরোটা ঘেরা হয়ে যেত। তো 3টে বাহুর যে মাপ হতো, সেই মাপটাই যদি আমি পেতাম বা মাপটা যদি আমার জানা থাকতো, 3টে বাহুর যোগফল করলে এর সীমানা আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ একে ঘিরতে গেলে কতটা বেড়া বা বাঁশের প্রয়োজন হবে। তো পরিসীমাতে তুমি দেখতে পাবে যে যেহেতু 4টে বাহুরই যোগফল হচ্ছে, দুটো দুটো বাহু সমান, এক্স আর এক্স সমান, ওয়াই আর ওয়াই সমান, এখান থেকে আমরা লিখতে পারবো দুটো এক্স আর এখান থেকে হচ্ছে দুটো ওয়াই।
আমরা 2 কমন নিতে পারি, দুটোর মধ্যে 2 আছে, তো লিখতে পারবো x প্লাস ওয়াই। অর্থাৎ পরিসীমার ফর্মুলা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। x ছিল দৈর্ঘ্য, y ছিল প্রস্থ। তো পরিসীমা এটা বলেছে এবং ওরা মেপে দেখেছে রোহিতদের বাগানের যে পরিসীমা আমরা ফর্মুলার সাহায্যে বের করলাম, সেই পরিসীমার মাপটা নাকি শর্তানুসারে যে মাপটা হচ্ছে, সেই মাপটা যদি করে দেখা যায়, তাহলে শর্তানুসারে পরিসীমা হচ্ছে x প্লাস ওয়াই, এটা সমান মেপে দেখেছে 60 মিটার। পরিসীমাটা 60 এর সঙ্গে সমান করে দিলাম আমি। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু 60। 2 এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ অবস্থায় আছে, আমরা যে কাজটা করতে পারবো ফার্স্টে 2টাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। 2 গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সমান চিহ্নের ডান দিকে গিয়ে। এক্স প্লাস ওয়াই ইকাল টু লিখবো 60/2, কাটাকুটি করলে 30 হয়। তো এক্স প্লাস ওয়াই ইকাল টু 30, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, প্রথম সমীকরণ আমি প্রথম শর্ত থেকে পেয়ে গেলাম। এটা আমরা দেখতে পাচ্ছি। পরিসীমা মানে বাইরে বাইরে একটা ঘেরা। এরপরে যেটা আমাদের জানতে হবে, যে দ্বিতীয় শর্ত যেটা বলে দিয়েছে, বলছে যদি এর দৈর্ঘ্য 2 মিটার বেশি হতো, 2 মিটার বেশি হতো, অর্থাৎ এখানে যেটুকু আছে তার থেকে যদি আরো 2 মিটার আমি দৈর্ঘ্য বাড়িয়ে দিতাম, এদিকে এটুকু মনে করো 2, আর প্রস্থ যদি আরো 2 মিটার কমিয়ে দিতাম, দৈর্ঘ্য যতটা বাড়াচ্ছি প্রস্থ ততটাই কমাচ্ছি। কমালে যেরকম দেখতে হবে ছবিটা, আমি যদি ছবিটা আঁকি, দেখো দেখতে পাবে, ছবিটা আঁকি তাহলে এইখান থেকে একটু উপর দিয়ে আঁকছি, এইটা এটুকু 2 বেড়ে গেল আগের তুলনায়, আর প্রস্থ যেটা ছিল সেটা 2 কমে গেল। প্রস্থ এতটুকু ছিল, যেটা ছিল তার থেকে 2 কমে গেল, 2 কমে গিয়ে এইটুকু হয়ে যাচ্ছে, এরকম দেখতে হচ্ছে। রেড দিয়ে এঁকেছি, দেখো তোমরা বুঝতে পারবে। পরবর্তীতে এরকম হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য বেড়ে গেল 2, প্রস্থ কমে গেল 2। যদি কমে যায় তাহলে নতুন যে আয়তকার ছবিটা পেলাম বা যে চিত্রটা পাবো, বলছে তার ভেতরে যে জায়গাটা থাকবে, অর্থাৎ জায়গাটা ভেতরে থাকার যে অর্থ যেটা বোঝায় সেটা হচ্ছে ক্ষেত্রফল, সেটা আগেরটার তুলনায় 24 বর্গমিটার কম হবে। এটা দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিতীয় শর্তটাই দৈর্ঘ্য বেড়ে গেছে। এবার এবার দৈর্ঘ্য বাড়লে, দৈর্ঘ্য কতটা বেড়েছে, দৈর্ঘ্য 2 মিটার বেড়ে হলো, আগে কত ছিল দৈর্ঘ্য এক্স, 2 মিটার বাড়াতে তার সঙ্গে 2 যোগ করে দেবো, এক্স প্লাস 2 মিটার। এবং প্রস্থ 2 মিটার কমে গেছে, 2 মিটার হচ্ছে কমে গেছে, মানে কমিয়ে দিয়েছি, কমে হলো, আগে প্রস্থ কত ছিল, ওয়াই ছিল, তার থেকে 2 কমে গেলে ওয়াই মাইনাস 2 মিটার। এখন যে ছবিটা পাচ্ছে আয়তকার বাগানের, সেই বাগানের ছবিটার দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রস্থ কমে গেছে, কমে গিয়ে এই অবস্থা তৈরি হয়েছে। তৈরি হতে ক্ষেত্রফল আগের তুলনায় যখন বাড়েওনি কমেনি, প্রথম অবস্থায় যেটা ছিল আগের তুলনায় 24 বর্গমিটার কমে গেছে। মানে কি ক্ষেত্রফল কি জিনিস স্যার? ক্ষেত্রফল দেখো খুব সোজা জিনিস, সহজ ভাষায় বললে আমি যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে, এটা যদি একটা আয়তক্ষেত্র কল্পনা করি, তো আয়তক্ষেত্রের যতটা দৈর্ঘ্য হবে আর যতটা প্রস্থ হবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান গুণ করলে ভেতরে কতটা জায়গা আছে সেটা পেয়ে যাবে। কারণ কোনো জিনিসের ভেতরে যতটা জায়গা থাকবে সেইটাই হচ্ছে তার ক্ষেত্রফল, ভেতরে যতটা জায়গা। অর্থাৎ কি না, মনে করো পরিসীমা ছিল চারিপাশে ঘেরাটা, চারিপাশটা, আর ক্ষেত্রফল হচ্ছে ভেতরের যে অংশটা। অর্থাৎ এই বোর্ডটাকে যদি আমি কল্পনা করি, বোর্ডের যতটুকু জায়গায় আমি লিখতে পারবো সেটাই হচ্ছে বোর্ডের ক্ষেত্রফল, যেটা কিনা এই হোয়াইট মার্কার বোর্ড রয়েছে। আর বোর্ডের পরিসীমা কত, পরিসীমা যে দেখো এখান দিয়ে স্টিল লাগানো আছে একটা, বা অ্যালুমিনিয়াম লাগানো আছে, যে অ্যালুমিনিয়ামটা যতটা চারি ধার দিয়ে আছে, এটাই হচ্ছে এর সীমানা। এই সীমানার আমি বাইরে যেতে পারছি না, এই সীমানার মধ্যে যেটুকু জায়গা আছে সেটুকুই হচ্ছে এই বোর্ডটার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি করে বের করতে হয়? ক্ষেত্রফল বের করা খুবই সোজা, পরিসীমাটা দেখিয়ে দিয়েছে, ক্ষেত্রফল তোমরা জানো, ক্ষেত্রফলটা একবার দেখিয়ে দিই। ক্ষেত্রফল মনে করো এই আমি একটা আয়তক্ষেত্র এঁকেছি এরকম করে। বোঝানোর সুবিধার জন্য আমি বলছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মনে করছি 3, আচ্ছা দৈর্ঘ্য মনে করো 4, দৈর্ঘ্য 4 মনে করো, আর প্রস্থ মনে করো 3। বোঝানোর সুবিধার জন্য বলছি এটা। যদি এটা 4 হয়, 4 মিটার বা 4 সেন্টিমিটার যাই হোক না কেন, তাহলে একে সমান 4টে অংশ ভাগ করতে পারবো, প্রত্যেকটা অংশ এক এক করে হবে, একে সমান 4টে অংশ ভাগ করছেন, দেখো সমান 4টে ভাগে ভাগ করেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4 ভাগ করেছে, নিচের দিকেও 4টে ভাগ হয়েছে।
প্রস্থ কত ছিল? 3 ছিল। প্রস্থকে আমি সমান 3টে ভাগে ভাগ করতে পারবো। এখান থেকে এটাকে বলছি 1 টুকরো, এখান থেকে আর টুকরো। দেখো প্রস্থ হচ্ছে এখানে 1, এখানে 1, এখানে 1, দৈর্ঘ্য এখানে 1, 1, 1, 1। এইভাবে যদি ভাগ করি তাহলে ভেতরে যে জায়গাটা আছে পুরো জায়গাটা আমি ভাগ করলাম, এবং ভাগগুলো হলো এক একটা স্কোয়ার দ্বারা, বর্গক্ষেত্র দ্বারা। এর দৈর্ঘ্য মানে এই যে ছোট ছোট ঘর তৈরি হচ্ছে গ্রাফ পেপারের মতো, কতগুলো ঘর তৈরি হচ্ছে দেখতে পাবো। এই এক একটা ঘর হচ্ছে বর্গক্ষেত্র। কেন? কারণ তার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ 4টে বাহুর মাপই সমান। তো 4টে বাহুর মাপ যেহেতু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, কাজেই এটাকে আমরা বলতে পারবো এক একটা বর্গক্ষেত্র। তো পুরো যে আয়তক্ষেত্রটা ছিল, পুরো আয়তক্ষেত্রের নাম যদি আমি দিয়ে দিই, এক্ষেত্রে পি কিউ আর এস যদি পুরো আয়তক্ষেত্রের নাম দিই, তো সেই পুরো আয়তক্ষেত্রের মধ্যে কতটা জায়গা আছে। এই পুরো আয়তকার জায়গার মধ্যে, আয়তক্ষেত্রের মধ্যে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা একই মাপের বর্গক্ষেত্র দ্বারা আয়তক্ষেত্রটা বিভক্ত হয়ে আছে। অর্থাৎ পি কিউ আর এস এর ভেতরে যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে 12খানা বর্গক্ষেত্রের যোগফলের সঙ্গে সমান। আমরা এইভাবে দৈর্ঘ্যকে সমান 1 একক করে ভাগ করতে পারি, প্রস্থকে সমান 1 একক করে ভাগ করতে পারি। এখানে দৈর্ঘ্য 4 ভাগে ভাগ হয়েছে, প্রস্থ 3 ভাগে ভাগ হয়েছে। তারপরে গুণে দেখবো ভেতরে কতগুলো বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে ভেতরের জায়গাটা। ভেতরের জায়গাটা স্প্লিট করে দিলে, ভেঙে দিলে এতগুলো বর্গক্ষেত্র পেলাম। আর সেইটা, এই সংখ্যাটা 12 সংখ্যাটা আমরা এইভাবে পেতে পারি। এর যে দৈর্ঘ্য ছিল 4 আর এর যে প্রস্থ ছিল 3, 4 আর 3 যদি আমি গুণ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা দেখতে পাচ্ছ 12b পাচ্ছি। অর্থাৎ 4 ছিল এই ক্ষেত্রে দৈর্ঘ্য আর 3 ছিল এই ক্ষেত্রে প্রস্থ। অর্থাৎ কোনো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের যে মান এবং প্রস্থের যে মান, সেই মান দুটো যদি গুণ করে দিই, গুণ করলে তার ভেতরে কতটুকুগুলো বর্গক্ষেত্র পাবো 1 ইউনিটের, সেই বর্গক্ষেত্রগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটা করলাম, এবং দেখতে পাচ্ছ এর যে একক হবে, এককটা কি হবে? 12 তৈরি হয়েছে। 12টা কি তৈরি হয়েছে? 12টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। ফলে এখানে লিখবো 12 বর্গ একক। এটা যদি মিটার হতো তাহলে লিখতাম 12 বর্গ মিটার। এটা যদি সেন্টিমিটার হতো তাহলে লিখতাম 12 বর্গ সেন্টিমিটার। এখানে বোঝা যাচ্ছে যে 12খানা বর্গ তৈরি হয়েছে, তো সেই জন্য বর্গটা আমাকে লিখতে হবে। তারপরে যা একক থাকবে সে একক লিখবো। এখানে যেমন একক রয়েছে মিটার, তো কাজে লিখবো 12 বর্গ মিটার, যদি এটার সঙ্গে মিল রেখে আমরা করি। তো ভেতরে যে জায়গাটা থাকে, অর্থাৎ যাকে কিনা আমরা ক্ষেত্রফল বলছি, সেই ক্ষেত্রফলটা বের করতে গেলে আমরা সবসময় বের করব দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে। তো প্রথম যে বড় আয়তকার ক্ষেত্র ছিল রোহিতদের বাগানের, যেটা কিনা বাড়ানো কমানো হয়নি, দৈর্ঘ্য বাড়ানো হয়নি, প্রস্থ কমানো হয়নি, সেই অবস্থায় এর ক্ষেত্রফল কত হচ্ছিল বলো? প্রথম অবস্থায় ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল পেয়ে যাবে। দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই এত বর্গ মিটার ছিল, এতগুলো বর্গ ক্ষেত্র তৈরি হয়েছিল, এতগুলো বর্গ মিটার ক্ষেত্রফল ছিল ভেতরে। কখন ছিল? প্রথম অবস্থায় ছিল। তারপরে গিয়ে পরিবর্তন হয়ে দৈর্ঘ্য কি হয়েছে, প্রস্থ কি হয়েছে দেখেছো। এবার পরিবর্তন হওয়ার ফলে দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়া কমার ফলে নতুন নতুন আয়তাকার জমির নতুন আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? তার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2, প্রস্থ কত? ওয়াই মাইনাস 2। এটা হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম নতুন অবস্থায়। পুরনো অবস্থায় কত ছিল? অরিজিনাল ছিল এক্স ওয়াই, আমরা এটা দেখে নিয়েছি। এটাকে যদি গুণ করি, গুণ করলে যেটা পাবো, গুণ করলে কিছু একটা পাবো। এইবার আমি সম্পর্কের কথা বলি, গুণটা পরে করছি। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা দেখতে পাবো, দ্বিতীয় শর্তানুসারে আমরা যেটা পাবো, বলছে যে এই যে যে ক্ষেত্রফলটা পেলাম পরিবর্তন হয়ে, দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হওয়ার ফলে যে ক্ষেত্রফল পেলাম, এটা হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, এইটা। আর আগে কোনটা ছিল? আগে ছিল এক্স ওয়াই, আগে দৈর্ঘ্য ছিল এক্স, প্রস্থ ছিল ওয়াই। এইগুলোর মধ্যে যদি মিল খুঁজতে হয়, বলছে যে এখন নাকি 24 বর্গ মিটার কম, কার তুলনায়? আগের তুলনায়। অর্থাৎ আগে যদি 124, যদি ধরি আগে যদি 124 বর্গ মিটার জায়গা থাকতো পুরো বাগানটাতে, আয়তকার বাগানে যদি 124 বর্গ মিটার জায়গা থাকতো, এখন আছে 100 বর্গ মিটার। কতটা কম আছে আগের তুলনায়?
আগের তুলনায় কম আছে 24। এখন যেটা হচ্ছে তার সঙ্গে যদি 24 যোগ করে দেওয়া যায় তো আগের সঙ্গে সমান হয়ে যাবে। তো সেটাই করব আমরা। এখন যেটা পেলাম সেটা হচ্ছে এইটা x+2 ইন্টু y-2। এটা কম, কত কম? 24 কম। কার থেকে কম? x y এর থেকে কম। এর সঙ্গে যদি আমি 24 যোগ করে দিই সেক্ষেত্রে আর কম থাকবে না, আগেরটার সঙ্গে সমান হয়ে যাবে। আমি তাই করেছি, যেটুকু কম ছিল 24 সেটুকু যোগ করে দিয়ে আগেরটার সঙ্গে সমান করে দিয়েছি। এই হলো আমার সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা পেয়ে গেছি। দ্বিতীয় সমীকরণটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। সিম্পলিফাই করলে দেখবো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স ওয়াই দুই দিক থেকে ব্যালেন্স করে দিতে পারি। এটা তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা বাঁ দিক থেকে একই পরিমাণ জিনিস আর ডান দিক থেকে একই পরিমাণ জিনিস তুলে নিলে ওজনের কোনো হেরফের হয় না, সমানটা সমানই থাকে। অথবা আমরা এরকম ভাবতে পারি এক্স ওয়াই সমান চিহ্নের বাঁ দিকে আছে, এটাকে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যায় এখানে যে প্লাস সাইন আছে ও পাশে কি মাইনাস সাইন হয়ে যাবে, এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে এটা থাকবেই না, কাজে আমি এটা কেটে দিলাম। এবার যেটা পাচ্ছি দেখো, দেখতে পাচ্ছ 2 মাইনাস 2x প্লাস 2y, 24 থেকে 4 চলে গেল, কত থাকে? 20 থাকে। 20 কই পাশে পাঠিয়ে দাও, সমান চিহ্নের -20 হয়ে গেল। 2 কমন নাও, একবারে করে দিচ্ছি, -2 কমন নাও। -2 কমন যদি আমি নিই, -2 কমন নিলে -2x y ইকুয়াল টু -20। কাটাকুটি করলে যেটা আসবে সেটা হচ্ছে, আমি এখানে লিখতে পারি, কাটাকুটি করলে যেটা আসবে সেটা কোথায় লিখবো, সেটা হচ্ছে x y ইকুয়াল টু 10। এটা আমার 2 নাম্বার সমীকরণ পেলাম। নিচেরটা একটু উপরে লিখলাম, 2 নাম্বার সমীকরণ পেলাম। তাহলে আমি প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটা এইটা ছিল, x প্লাস ওয়াই ইকুয়াল টু 30। পরের যে সমীকরণ পেলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। বুঝতেই পারছো দুটোকে আমরা সমাধান করে লেখচিত্র আঁকতে পারবো এবং তার থেকে ইন্টারসেক্টিং যে পয়েন্ট, অর্থাৎ যে জায়গায় দুটো সরলরেখা মিশবে সেই জায়গার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক বের করতে পারবো। বাকিটুকু নিজেরা করে নেব। এটুকু করে দিয়েছি, সমীকরণটা এঁকে দিয়েছি, সমাধানটা তোমরা নিজেরা করবে। এটা হয়ে গেল 6 দাগের 4 অঙ্ক। আমরা এবার 6 দাগের লাস্টের অঙ্ক অর্থাৎ 5 অঙ্কটা করব। 5 অঙ্কটা আমি পড়ছি, দেখো। একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। সংক্ষেপে বলা আছে যে ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা। এটা আমাদের সংকেতে দিয়ে দেওয়া আছে, বাদবাকিটা আমাদের সমীকরণ তৈরি করতে হবে। দেখো আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে যে একটা নৌকা, তোমরা দেখেছো নিজেদের অভিজ্ঞতা থেকে ভাবো, একটা নৌকা যখন জলে স্থির অবস্থায় আছে অর্থাৎ জলে কোনো বেগ নেই স্রোতের, তখন মাঝি যখন নৌকাটা বয়ে নিয়ে যায় বা নৌকাটা টানে তখন দেখতে পারবে মাঝির যতটা হাতের জোর সেই জোর অনুসারেই কিন্তু নৌকাটা চলছে, অর্থাৎ সেটাকে আমরা ধরবো নৌকার গতিবেগ, যেটা কিনা মাঝি নৌকাটাকে টেনে নেওয়ার জন্য যতটা বল প্রয়োগ করছে, তো সেটা হচ্ছে নৌকার গতিবেগ। এবার মনে করো নৌকাটা যেদিকে যাচ্ছে সেই দিকে একটা স্রোতও যাচ্ছে, অর্থাৎ স্রোতও সেই দিকে যাচ্ছে। তো স্রোত সেই দিকে যদি যায় তো স্রোত কিছুটা ঠেলে নিয়ে যাবে নৌকাকে। অর্থাৎ যদি আমরা এরকম মনে করি যে একটা নৌকা রেখে দেওয়া আছে কোন নদীতে, নৌকায় ওর উপরে কোনো মাঝি নেই, তো মাঝি যদি না থাকে, যদি স্রোত থাকে জলে, তখন দেখবে নৌকাটা আপনা আপ জলের স্রোতে বা জলের টানে কিছুটা পথ চলে যাচ্ছে, জলের টানে, সেখানে মাঝির কোনো কিন্তু ভূমিকা নেই। এই যে যে জলের টানে বা স্রোতের টানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্রোতের গতিবেগ। আমরা এইভাবে স্রোতের গতিবেগ মাপবো। মনে করো যে একটা নৌকা স্থির জলে যদি মাঝি তাকে টেনে নিয়ে যায় 1 ঘন্টায় 10 কিলোমিটার যেতে পারে। 1 ঘন্টা মাঝি টানবে, নৌকাটা 10 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যাবে। এইবার যদি এরকম হয় যে মাঝি নেই, সে অবস্থায় নৌকাটাকে ঘাটে রেখে দেওয়া আছে খোলা অবস্থায়, নৌকাটা স্রোতের টানে 1 ঘন্টায় দেখা গেল 3 কিলোমিটার চলে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে যে স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছে। স্রোত যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে 3 কিলোমিটার, এখন যদি স্রোত যেদিকে বইছে সেদিকে যদি মাঝিও সেদিকে নৌকাটা টানে, কি হবে ঘটনাটা? স্রোত তো অটোমেটিক 3 কিলোমিটার এমনি তার শক্তি দ্বারা বা তার টানে নিয়ে যাবে, আর মাঝি তার নিজের বলে নিয়ে যাবে 10 কিলোমিটার। সেই ক্ষেত্রে হবে যে 10 যোগ 3 13 কিলোমিটার 1 ঘন্টায় যাবে। এটাকে বলছি স্রোতের অনুকূল। অনুকূল অর্থ যেটা বুঝি সেটা হচ্ছে স্রোতও যেদিকে যাইছে নৌকাটাও সেদিকে যাচ্ছে, দুইজনের অভিমুখ একই দিক,
এটাকে বলবো অনুকূল। অনুকূল মানে ফেভার। আর প্রতিকূল বলতে বোঝাবে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা উল্টো দিকে আসছে, তো স্রোত তো বাধা দেবে। সেই ক্ষেত্রে স্রোত তো বাধা দেবে, বাধা দিলে কি হবে, মাঝিটাকে স্রোতকে অতিক্রম করে উল্টো দিকে আসতে হবে। অর্থাৎ স্রোতের যে সঙ্গে সংঘর্ষ করলে স্রোত যতটা উল্টো দিকে বইছে সেই পরিমাণ বেগ কিন্তু মাঝিকে কমিয়ে দেবে। সেই ক্ষেত্রে মাঝির গতিবেগ 10 কিলোমিটার -3 কিলোমিটার হয়ে যাবে, কারণ 3 কিলোমিটার কিন্তু স্রোতের উল্টো দিকে যাচ্ছে। তখন হয়ে যাবে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় নৌকাটা যাবে। আমি যদি ধরে নিই যে স্থির জলে মাঝি নৌকাটা 1 ঘন্টায় 10 কিলোমিটার নিয়ে যেতে পারে, তো সেটাকে আমরা এক্স ওয়াই দ্বারা আমাদের সংকেত দিয়ে দিয়েছে। তো যেটা বলেছে সেই অনুসারে যদি আমরা ধরি যে স্থির জলে, অর্থাৎ জল যখন নড়ছে না, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ অর্থাৎ নৌকা যেতে পারে যতটা পথ, নৌকার গতিবেগ এক্স কিমি প্রতি ঘন্টা, পার আওয়ার লিখলাম, এক্স কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় কতটা পথ যাচ্ছে সেটার মেজারমেন্ট। এটা গতিবেগ, তোমরা জানো গতিবেগের একক এরকম হয়, দূরত্ব বাই সময় হয়। তো নৌকার গতিবেগ এইটা ধরলাম, এবং স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ আমরা ধরছি, বইয়ে যেটা লিখে দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই কিমি, 1 ঘন্টায় যায় ওয়াই কিমি। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে নৌকার গতিবেগ যদি ঘন্টায় 10 কিমি হয় এবং স্রোতের গতিবেগ যদি ঘন্টায় 3 কিমি হয়, তাহলে দেখতে পাবো যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকেই যদি নৌকাটা যায়, একই অভিমুখ যদি হয়, তো নৌকাটা তো নিজের শক্তির বলে, মাঝির শক্তির বলে যাবে হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের টানে যাবে 3 কিলোমিটার। সেক্ষেত্রে একই দিকে যাচ্ছে, দুটো যোগ হয়ে যাবে। অর্থাৎ তোমরা তোমাদের অভিজ্ঞতায় দেখবে যখন তোমরা সাইকেল চালিয়ে যাচ্ছ, যদি পিছন দিক থেকে কেউ এসে ধাক্কা দেয়, তুমি যেদিকে যাচ্ছ দেখবে তোমার গতিবেগে তো তুমি কিছুটা পথ যাচ্ছিলে, আর যে ধাক্কা দিচ্ছে সে ধাক্কার বলে তুমি আরো কিছুটা পথ যাচ্ছ, তার মানে তোমার গতিবেগ আরো বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ধাক্কা যেটা, সেটাকে আমরা স্রোতের গতিবেগ বলতে পারছি। এবং দুটোর অভিমুখ যখন এক হবে সেটাকে আমরা বলবো অনুকূল। অতএব এইখান থেকে আমরা লিখতে পারবো অনুকূলে, অনুকূলে, অনুকূল অর্থে নৌকার বেগ আর স্রোতের বেগ। অনুকূলে নৌকার যে গতিবেগ হবে, নৌকার গতিবেগ কত হবে বলো? 1 ঘন্টায় দুটোই যোগ হয়ে যাচ্ছে। 1 ঘন্টায় যেটা হবে, 1 ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিমি। এক্স কিমি প্রতি ঘন্টা লিখেছিলাম নৌকার গতিবেগ, আর স্রোতের গতিবেগ লিখেছিলাম ওয়াই কিমি প্রতি ঘন্টায়। অনুকূলে যেটা নৌকার গতিবেগ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুটোর যোগফল হয়ে গেল, 1 ঘন্টা এতটা পথ যাচ্ছে। বা এটাকে আমরা এই বাক্যটাও লিখতে পারতাম, আওয়ার লিখতে পারতাম, প্রতি ঘন্টা, আওয়ার বা প্রতি ঘন্টা, আমি এইচ দিয়ে লিখছি। যেহেতু এই ঘন্টাটা এখানে উল্লেখ করে দিয়েছি, সেই হিসাবে এখানে আর লেখার দরকার নেই। এটার মানেই দাঁড়াচ্ছে নৌকাটা 1 ঘন্টায় যাবে এক্স কিলোমিটার, এটা মানে দাঁড়াচ্ছে নৌকাটা 1 ঘন্টায় যাবে 10 কিলোমিটার। বোঝা গেল? এবার শর্তানুসারে যেটা বলে দেওয়া আছে, শর্তানুসারে প্রথম যে কন্ডিশন দেওয়া আছে সেই শর্তানুসারে বলা আছে নৌকাটা অনুকূলে স্রোতের গতিবেগের দিকে যদি যায় তাহলে 16 ঘন্টায় নাকি 96 কিলোমিটার যেতে পারবে। 1 ঘন্টায় যাচ্ছে কত, এক্স প্লাস ওয়াই কিলোমিটার, 2 ঘন্টায় তার দ্বিগুণ যাবে, 3 ঘন্টায় 3 গুণ যাবে। 16 ঘন্টায় কতটা পথ যাবে, 16 ঘন্টায় 1 ঘন্টায় যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার 16 গুণ বেশি পথ যাবে। 2 ঘন্টায় হলে 2 গুণ পথ যেত, 3 ঘন্টায় হলে 3 গুণ যেত, 16 ঘন্টায় 16 গুণ পথ যাবে। তাহলে এটা হবে, সাথে 16 গুণ করে দেবো। তাহলে শর্তানুসারে যতটা পথ গেছে, যে দূরত্ব গেছে, সেই দূরত্ব মেপে দেখেছে এটা নাকি 96 কিলোমিটার। শর্তানুসারে যেটা পাবো 16, 16টাকে আগে লিখলাম গুণ আকারে আছে, ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান হচ্ছে 96। এই যে দূরত্ব যাচ্ছে, দূরত্বটা মেপে দেখলাম 96 কিলোমিটার হচ্ছে। এটা গুণ অবস্থা আছে, 16 এক্স প্লাস ওয়াই এর সাথে 16কে আমি ওই পাশে পাঠিয়ে দেবো সমান চিহ্নের ডান দিকে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 96/16। তোমরা দেখতে পাচ্ছ 96/16। তো এই ক্ষেত্রে আমরা কাটাকুটি করলে 6 হচ্ছে, 6 × 16 = 96।
আমরা যে শর্তটা প্রথমে পেলাম সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত থেকে পেলাম। এখন উল্টো কেসটা যখন হবে, মাঝে কিছুটা পথ গেছে, 96 কিলোমিটার গেছে, এবার উল্টো দিকে ফিরছে, যখন উল্টো দিকে ফিরছে তখন আমরা আর অনুকূল বলবো না, এই ক্ষেত্রে বলবো প্রতিকূল। প্রতিকূল মানে বোঝোই তোমরা, প্রতিকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা তার উল্টো দিকে আসছে। প্রতিকূলে নৌকার গতিবেগ হবে, নৌকার গতিবেগ কমে যাবে। নৌকার গতিবেগ 1 ঘন্টায় কতটা পথ যাবে? 1 ঘন্টায় x কিলোমিটার যাচ্ছিল নৌকাটা, বাধা পাচ্ছে y কিলোমিটার। 10 কিলোমিটার যাচ্ছে নৌকাটা স্রোতের দিকে, এদিকে 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, 10 কিমি, আর উল্টো দিকে স্রোত 3 কিমি প্রতি ঘন্টায় এই পিছনের দিকে ঠেলে নিচ্ছে, উল্টো দিকে ঠেলে নিচ্ছে। ফলে বাধা পেয়ে যেটা হচ্ছে 10 মাইনাস 3 বাধা পেয়ে 7 হচ্ছে। সেই ক্ষেত্রে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ আমরা বিয়োগ করে দিচ্ছি। যদি এরকমটা হয়, ভাবো যে স্রোত প্রচন্ড পরিমাণের আছে, মাঝি আসছে স্রোতের প্রতিকূলে, স্রোত যদি মাঝির গতিবেগের থেকে বেশি গতিবেগে বইতে থাকে, তাহলে মাঝি কিন্তু স্রোতের বিপরীতে অর্থাৎ প্রতিকূলে নৌকাটা চালিয়ে সামনের দিকে আর এগোতে পারবে না, আস্তে আস্তে পিছনের দিকে যাবে। স্রোত বাধা দিচ্ছে, স্রোতের গতিবেগ বেশি, স্রোত বেশি টানছে, আর মাঝি ততটা সামনের দিকে আনতে পারছে না, সেক্ষেত্রে মাইনাসে দিকে যেতে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম প্রতিকূলে নৌকার গতিবেগ 1 ঘন্টায় x প্লাস এক্স মাইনাস ওয়াই কিমি। বইয়ে বলে দিয়েছে যে 8 ঘন্টা যদি প্রতিকূলে নৌকাটা টানা যায় তাহলে কতটা পথ যাবে। 1 ঘন্টায় যতটা যাবে 8 ঘন্টায় তার 8 গুণ বেশি পথ যাবে। এক্স মাইনাস ওয়াই তার সাথে 8 গুণ অবস্থা দিয়ে দেবো, এক্স মাইনাস ওয়াই ইন্টু 8 কিমি যাবে। এবং শর্তানুসারে 8 ঘন্টায় যতটা পথ গেছে সেই পথটা যদি আমি মেপে দেখি কত কিলোমিটার যাওয়া গেছে, সেটা তো আমরা লজিক লাগিয়ে বের করলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু 8, সেই পথটা নাকি 16 কিলোমিটার, 16 কিলোমিটার। 8 ঘন্টায় যে পথটা যাওয়া গেছে সেটা নাকি 16 কিলোমিটার। 8 ঘন্টায় যতটা পথ গেছি সেটা আমরা লজিক লাগিয়ে বের করলাম এবং সেই পথটা 16 সঙ্গে সমান করে